ছাত্রছাত্রীরা আমার কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক প্র্যাকটিস করব। সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তার মানে হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স আজকে প্র্যাকটিস করব। তো দেখো এই কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটি কুমিল্লা বোর্ডে ২০২৫ সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকে আমরা বুঝে, বুঝে পুরোটা সলভ করার চেষ্টা করব। কাজেই আমি মনে করি তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। দেখো এখানে সবার ১ম এ যে সেন্টেন্সটা দেয়া রয়েছে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ইওর এইচএসসি এক্সামিনেশন মানে তোমার এইচএসসি পরীক্ষা ইজ নকিং অ্যাট দ্য ডোর। দেখো ইজ নকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা এখানে বলা হয়েছে যে এইটা কি করছে? তোমার দরজায় নক করছে বা কড়া নাড়ছে। এরপর দেখো কি বলেছে? ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেনটিভলি। তার মানে তোমাকে স্টাডি বা পড়াশোনা করতে হবে অ্যাটেনটিভলি বা মনোযোগ দিয়ে। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। দেখো তুমি কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করার সময় জাস্ট কি চিন্তা করবা? তোমার যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের আগে কি বলা হয়েছে আর তুমি গ্যাপে যেইটা বসাচ্ছ সেই ২ টা জিনিস কি কখনোই বিপরীত হয়ে যাচ্ছে কিনা? মানে একটার সাথে যদি আরেকটার মিল থাকে, মানে কথার সাদৃশ্য পাওয়া যায়, সেক্ষেত্রেই কিন্তু তোমার উত্তরটা সঠিক হবে। জাস্ট তোমাকে ২ টা জিনিস এনশিওর করতে হবে, তোমার গ্রামারটা ঠিক আছে কিনা আর তোমার মিনিংটা ঠিক আছে কিনা। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যেহেতু এইচএসসি পরীক্ষা তোমার দরজায় কড়া নাড়ছে, তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে? যে মনোযোগ দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। সো দ্যাট বা যাতে করে। এখন দেখো, তুমি কেন পড়াশোনা করবে? যাতে করে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারো, তাই না? এটাই তো তোমার লক্ষ্য হওয়া উচিত। তাহলে দেখো, যাতে করে তুমি ভালো ফলাফল করতে পারো, এইটা বসিয়ে দিলেই কিন্তু আমার এখানে কাজ হয়ে যাচ্ছে। তুমি, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ইউ। আচ্ছা, পারো। পারা ইংরেজি কি? ক্যান। তাহলে দেখো আমরা এখানে লিখলাম ইউ ক্যান। পারো করতে। কি করতে? ভালো করতে। তাহলে করতে পারা মানে ডু। ডু মানে করা। তো আমি এখানে কি লিখলাম তাহলে? ইউ ক্যান ডু। আর ভালো অর্থে আমি এখানে কি বসাবো? ওয়েল। তার মানে আমি এখানে কি বললাম যে তোমার এইচএসসি পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে করে তুমি ভালো করতে পারো। এরপর আসো বি নাম্বার, দেখো কি বলেছে? বলেছে টাইম ফ্লাইস ভেরি ফাস্ট। তার মানে সময় খুব দ্রুত চলে যায়। এরপর বলেছে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট। তার মানে কি ৫ বছর হয়ে গিয়েছে বা অতিক্রান্ত হয়েছে সিন্স। দেখো এই সিন্সের রুলসটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি এই যে তোমাদেরকে এ নাম্বার যেটা পড়ালাম সো দ্যাট, এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এটা চলে আসে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই ধরনের সিন্স যখন থাকবে তখন তোমাকে লক্ষ্য করতে হবে সিন্সের আগে যে অংশটা রয়েছে, দেখো এই যে হ্যাভ পাস্ট, এইটা কোন টেন্স? টেন্সের আগেও তুমি একটা জিনিস একটু বাংলাতে বুঝে নাও যে বাক্যটার অর্থটা আসলে কি। সময় খুব দ্রুত চলে যায়, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, আর তারপর বলেছে ৫ বছর হয়ে গিয়েছে যে। এখন তুমি দেখো, সময় তো খুব দ্রুত চলে যায় এটা বলা হয়েছে, আর ৫ বছর চলে গিয়েছে সেটাও এখানে বলা হয়েছে। এখন এই হ্যাভ পাস্ট এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সবসময় তুমি মনে রাখবা সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরে কিন্তু কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। জাস্ট এই রুলসটা তোমার মনে রাখাটা ফরজ। ঠিক আছে? তাহলে কি করতে বললাম আমি? সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে সিন্সের পরে আমি কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে দেখো ৫ বছর হয়ে গিয়েছে। কি হতে পারে? যে তোমার সাথে আমার দেখা হয়েছে সেইটার ৫ বছর হয়ে গিয়েছে। বা আমাদের দেখা হয়েছিল সেটার ৫ বছর হয়ে গিয়েছে। অনেক কিছুই তো হতে পারে, তাই না? তো ৫ বছর হয়ে গিয়েছে আমি তোমাকে দেখেছিলাম বা আমরা সাক্ষাৎ করেছিলাম। এই ধরনের মিনিং যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি লিখতে পারি? যে আমি, সেই অর্থে আমি এখানে আই লিখতে পারি। দেখেছিলাম তোমাকে। তাহলে পাস্ট ইনডিফিনিট অর্থে আমি এইখানে স ইউজ করছি যে আই স তোমাকে। এইটার ইংরেজি আমি কি লিখতে পারি? ইউ। শেষবার। শেষবার ইংরেজি কি? লাস্ট। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম? লাস্ট। আই স ইউ লাস্ট। মানে ৫ বছর হয়ে গিয়েছে তোমাকে আমি দেখেছিলাম। এইবার আসো সি নাম্বারে, দেখো কি বলছে?
আই গট এ স্কলারশিপ। খুব ভালোভাবে লক্ষ্য করো, আই গট, গট মানে কিন্তু পেয়েছিলাম, তার মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর কি। তো আই গট এ স্কলারশিপ মানে আমি একটা বৃত্তি পেয়েছিলাম, হোয়েন বা যখন ড্যাশ, তারপর কি লিখেছে দেখো যে এভরিবডি ওয়াজ হ্যাপি, তার মানে কি ছিল, সবাই খুশি বা হ্যাপি ছিল। এখন তুমি দেখো তো, এইটা নিশ্চয়ই অতীতের কথা, যেহেতু পেয়েছিলাম, সবাই ছিল, এরকম বলা হচ্ছে। তার মানে কি, আমি স্কলারশিপ পেয়েছিলাম কখন, যখন আমি এইচএসসিতে একটা ভালো ফল করেছিলাম তখন। এইটা বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি, এই অর্থে আমি এখানে আই লিখতে পারি। করেছিলাম এই অর্থে কি করতে পারি, মেড লিখতে পারি, আই মেড। তারপর কি করতে পারি, খুব ভালো ফলাফল, সেই অর্থে আমি এখানে কি লিখতে পারি, এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। দেখো আমি এখানে কি বসাতে পারি, ব্রিলিয়ান্ট রেজাল্ট। আচ্ছা, তাহলেই কিন্তু দেখো আমার কাজটা হয়ে যাচ্ছে, যে আমি একটা স্কলারশিপ বা বৃত্তি পেয়েছিলাম যখন আমি খুব ভালো একটা ফলাফল করেছিলাম। এখন তুমি যদি এইখানে আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে চাও, সেই ক্ষেত্রে তুমি লিখে দিতে পারো কোথায়, অ্যাট এইচএসসি এভাবে উল্লেখ করে দিতে পারো, বা এসএসসি এইভাবে লিখতে পারো। তবে এই পর্যন্ত লিখলেও কিন্তু হয়ে যাওয়ার কথা। এভরিবডি ওয়াজ হ্যাপি মানে সেই রেজাল্টে বা স্কলারশিপ পাওয়ার কারণে সবাই খুশি ছিল। এইবার দেখো ডি নাম্বারে কি বলছে। এখানে বলেছে আই ওয়াজ ভেরি বিজি, তার মানে আমি খুবই ব্যস্ত ছিলাম। উইথ, কি নিয়ে ব্যস্ত ছিলাম, মাই এক্সামিনেশন মানে আমার পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দেখো কি বলেছে, ইফ বা যদি আই ড্যাশ আই উড হ্যাভ জয়েন্ট। দেখো উড হ্যাভ জয়েন্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে আমি হয়তো জয়েন করতাম ইওর বার্থডে সেলিব্রেশন মানে তোমার জন্মদিনের অনুষ্ঠানে হয়তো আমি যোগ দিতাম, ব্যাপারটা এরকম। তার মানে ঘটনাটা অতীতের এবং আমি এখন আশাও করছি অতীতের ব্যাপারে। তাহলে দেখো তো এখানে আমি কি লিখতে পারি, যে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, তার মানে হচ্ছে আমি যদি পরীক্ষা নিয়ে ব্যস্ত না থাকতাম তাহলে হয়তো আমি তোমার জন্মদিনে উপস্থিত হতে পারতাম, তাই না? ব্যাপারটা তো এরকমই ক্রিয়েট করতে হবে আমাদেরকে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যদি ব্যস্ত না থাকতাম, এইটার জন্য আমি কি করতে পারি, আই তো এখানে লেখাই রয়েছে, তাহলে আমি কি করব, আমি এখানে লিখব হ্যাড নট বিন, আমি না থাকতাম, কি না থাকতাম, সো বিজি। দেখো আমি এখানে কি লিখছি, সো বিজি মানে আমি যদি এত ব্যস্ত না থাকতাম, কি নিয়ে, যেহেতু এখানে আগে বলেই দেয়া হয়েছে যে বিজি ছিলাম এক্সামিনেশন নিয়ে, তাহলে আমাকে তো এখানে অবশ্যই লিখতে হবে কি নিয়ে। এই যে উইথ মাই এক্সামিনেশন এইটা তুমি এখানে কপি করতে পারো, অথবা দেখো তুমি যদি এইটুকুই রাখো সেই ক্ষেত্রে মিনিংটা কি দাঁড়াচ্ছে, ইফ আই হ্যাড নট বিন সো বিজি, যদি আমি এতটা ব্যস্ত না থাকতাম আমি জয়েন করতাম। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আলটিমেটলি বুঝেই নেওয়া হচ্ছে এই আগের অংশটি থেকে যে তুমি এই বিজনেসের কাজে না বরং এক্সামিনেশনের কাজেই বিজি ছিলা, যেহেতু এখানে এক্সামিনেশন লেখাই আছে। যদি এমন হতো লেখা না থাকতো তাহলে হয়তো এখানে আমার অ্যাড করার প্রয়োজনটা পড়তো। ই নাম্বারে দেখো কি বলেছে, এ ভিলেজ মার্কেট মানে হচ্ছে একটি গ্রাম্য বাজার, ইজ এ প্লেস মানে এটা এমন একটা জায়গা, হোয়ার বা যেখানে ড্যাশ, ঠিক আছে। এর পরের অংশে দেখো কি বলেছে, দিস প্লেস বা এই জায়গা ইজ ফুল অফ হিউম্যান ক্রাই, এটার অর্থ হচ্ছে শোরগোল, তার মানে এই জায়গাটা শোরগোলে পূর্ণ, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তাহলে গ্রাম্য মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি হতে পারে, যেখানে সাধারণ মানুষেরা নিত্য নৈমিত্তিক যে সকল পণ্যের দরকার পড়ে সেগুলো কেনাবেচা করে, ব্যাপারটা তো এরকমই। তাহলে আমরা কি করতে পারি, দেখো যেহেতু এটা একটা গ্রাম্য মার্কেট, তাহলে এখানে গ্রাম্য লোকেরাই আসবে। তাহলে গ্রাম্য লোকেরা এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এখানে লিখতে পারি রুরাল পিপল, তাই না? দেখো আমি এখানে কি লিখছি, রুরাল পিপল বা গ্রাম্য লোকেরা কি করে, তারা বাই অ্যান্ড সেল করে, তাই না? তাহলে আমি এখানে কি লিখছি, বাই অ্যান্ড সেল। আচ্ছা, কি বাই সেল করে, নিত্য পণ্য। তাহলে আমরা এখানে কি লিখব, ডেইলি
আমি এখানে লিখে দিলাম নেসেসারিজ, ঠিক আছে? তাহলে দেখো আমার এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দেখো এফ নাম্বারে কি বলেছে? এখানে বলেছে দেয়ার স্যালারি ইজ সো হাই। তার মানে কি তাদের যেই বেতন সেটা কি খুবই হাই বা বেশি। দ্য গভর্নমেন্ট বা সরকার শুড অ্যাসিস্ট হিম, অর্থাৎ সরকার অবশ্যই বা সরকারের উচিত তাদের সাহায্য করা। লেস্ট, দেখো এই লেস্টের রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সময় এটা পরীক্ষায় আসতে দেখা যায়। লেস্ট মানে হচ্ছে যাতে এমনটা না ঘটেছে। দেখো যেহেতু তাদের বেতন অনেক বেশি, সরকারের তাদের সহায়তা করা উচিত, ঠিক আছে? যাতে এমনটা না হয় যে, দেখো যাতে এমনটা না হয় যে কি, সেখানে আমরা লিখতে পারি যে সে কোম্পানিটা মেইনটেইন করতে ব্যর্থ হয়েছে, ঠিক আছে? এইটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে যে সরকারের তাকে সাহায্য করা উচিত যাতে কি সে ব্যর্থ না হয় তার কোম্পানিটা মেইনটেইন করতে। এখন দেখো লেস্টের রুলস অনুযায়ী আমাদেরকে শুড তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে যেহেতু হিম রয়েছে তার মানে আমাকে কি করতে হবে? এখানে হি করে দিতে হবে, ঠিক আছে? লেস্ট অনুযায়ী আমাকে শুড লিখে অবশ্যই কিন্তু দিতে হবে। এটা একটা রুলস এর আন্ডারে পড়ে গিয়েছে যে লেস্ট হি শুড। আচ্ছা, যেইটা না ঘটে সে কি করতে পারে? সে ফেল করতে পারে যদি তাকে সহায়তা না করা হয়। তাহলে আমরা এখানে লিখব কি যে হি শুড ফেইল কিসে? ইন মেইনটেইনিং। দেখো আমি লিখছি মেইনটেইনিং, কি মেইনটেইন করতে? কোম্পানিটা মেইনটেইন করতে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দা কোম্পানি, ঠিক আছে? তো এইটুকু লিখলেই কিন্তু আমার এটা হয়ে যাবে, যেহেতু আমি নিয়ম অনুযায়ী শুডও ব্যবহার করেছি, আবার আমার মিনিংটা সেন্টেন্সের সাথে যাচ্ছেও। এইবার আসো জি নাম্বারে দেখো কি বলেছে? এখানে বলেছে আর্লি রাইজিং মানে সকালে দ্রুত ওঠা বা ভোরে ওঠা গিভস এ ম্যান ইনাফ ফ্রি টাইম, অর্থাৎ এইটা কি দেয়? একজন মানুষকে পর্যাপ্ত ফ্রি টাইম দিয়ে থাকে। হ্যাড আই বিন অ্যান আর্লি রাইজার, অর্থাৎ যদি আমি কি হতাম? খুব দ্রুত ঘুম থেকে উঠতাম, সেই ক্ষেত্রে আমি কি করতাম? দেখো এইখানে আমি তাহলে কি লিখতে পারি যে যেহেতু যারা সকালে ওঠে তারা অনেক ফ্রি টাইম পেয়ে থাকে, তার মানে আমি যদি সকালে উঠতাম তাহলে আমিও নিশ্চয়ই ফ্রি টাইম পেতাম। তাহলে আমি কি করতে পারি? দেখো আমি কিন্তু এখানে লিখতে পারি যে আমিও হয়তো পেতাম। তাহলে আমি কি লিখতে পারি? আই, তারপর আমি বসাবো হচ্ছে কুড হ্যাভ, মানে পেতে পারতাম। যদি আমি সকালে উঠতাম তাহলে আমি পেতে পারতাম, এই অর্থে আমি কি লিখছি? কুড হ্যাভ। ক্যান মানে হচ্ছে পারা, আর এখানে কুড হ্যাভ দিয়ে আমরা বোঝাচ্ছি পেতে পারতাম, ঠিক আছে? আর যেহেতু আমি এখানে হ্যাভ লিখেছি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এখানে গট লিখতে হবে, গেট লেখা যাবে না, ঠিক আছে? কারণ যেহেতু এখানে হ্যাভ রয়েছে। তাহলে আই কুড হ্যাভ গট কি? পর্যাপ্ত সময়, ঠিক আছে? সেই অর্থে আমি কি লিখতে পারি? আমি কিন্তু ইনাফ ফ্রি টাইম এইটা লিখতে পারি। দেখো যেরকম রয়েছে আমি লিখে যাচ্ছি। দেখো আমি এখানে লিখে ফেললাম এনাফ ফ্রি টাইম। হ্যাঁ, কি করার জন্য? আমি এখানে কিন্তু লিখতে পারি যে টু টেক, কি নেয়ার জন্য? ব্যায়াম নেয়ার জন্য বা ব্যায়াম করার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ফিজিক্যাল এক্সারসাইজ। কারণ সকালে উঠে সাধারণত মানুষ এই ফিজিক্যাল এক্সারসাইজটা করার প্রতি কি বেশি মনোযোগীটা হওয়া উচিত। তাহলে দেখো আমি এখানে জায়গা সংকটের কারণে কিন্তু নিচে লিখে দিয়েছি। তো এইভাবে যদি তুমি লিখে দিতে পারো যে আই কুড হ্যাভ গট এনাফ ফ্রি টাইম টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? তাহলে আমি হয়তো পর্যাপ্ত সময় পেতে পারতাম কি করার জন্য? শারীরিক যে শ্রম বা ব্যায়াম করার জন্য। এরপরে আসো এইচ নাম্বারে দেখো কি বলেছে যে দেয়ার ইজ নোবডি, অর্থাৎ সেখানে কেউ নেই ড্যাশ। তারপর কি বলেছে দেখো হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। দেখো হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে হ্যাপিনেস বা সুখ একটা আপেক্ষিক বিষয়, ঠিক আছে? এটাই তো বোঝানো হচ্ছে। এখন দেখো এখানে এমন কেউ নেই, এরপর একটা গ্যাপ দিয়েছে, তার মানে এমন কেউ নিশ্চয়ই নেই এই পৃথিবীতে যে সম্পূর্ণ হ্যাপি বা সুখী, কারণ এই সুখটা তো একটা আপেক্ষিক বিষয়। তাহলে দেখো আমি যেটা বললাম
যে সেখানে কেউ নেই যারা আসলে সম্পূর্ণ সুখী। তাহলে এইটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে যে there is nobody who is fully happy। ঠিক আছে? অর্থাৎ সেখানে এমন কেউ নেই যে সম্পূর্ণ সুখী। কোথায়? আমরা লিখতে পারি on this earth। অর্থাৎ এই পৃথিবীতে এমন কেউ নেই যে সম্পূর্ণ সুখী। হ্যাঁ? আর তারপরে যেটা বলা হয়েছে যে সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এইবার আসো I নাম্বারে দেখো কি বলেছে? I worked hard, মানে আমি কঠোর পরিশ্রম করেছিলাম। although বা যদিও, যদিও কি হয়েছে দেখো? ব্যাপারটা হচ্ছে দেখো আমি কঠোর পরিশ্রম করেছিলাম বা কঠোর পড়াশোনা করেছিলাম। তাহলে আমার কি করার কথা? আমার অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করার কথা। কিন্তু যখনই এই though although ব্যাপারটা চলে আসে, তার মানে এইখানে আমাদেরকে ঠিক বিপরীত কিছু একটা বসাতে হয়। অর্থাৎ যেটা ঘটার কথা ছিল সেটা আর ঘটছে না। দেখো আমি কঠোর পরিশ্রম করেছিলাম তার মানে আমার পরীক্ষায় ভালো ফলাফল করার কথা বা পাস করার কথা। কিন্তু যেহেতু এখানে although রয়েছে এটা একটা কন্ট্রা মিনিং দিচ্ছে মানে বিপরীত টাইপের। দ্যাটস ওয়াই আমাকে কি লিখতে হবে? যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম আমি পাস করতে পারিনি। এরকম। তো আমি পাস করতে পারিনি এই অর্থে আমি কি লিখতে পারি? পারিনি। পাস্ট টেন্স টাইপের একটা মিনিং লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি কিন্তু এখানে কুড নট ইউজ করব। যে I could not। কি করতে পারিনি? পাস করতে পারিনি। তাহলে আমি এখানে লিখছি পাস। কি পাস করতে পারিনি? পরীক্ষা। পরীক্ষা ইংরেজি কি? দ্য এক্সামিনেশন। তো এইভাবে যদি তুমি বুঝে, বুঝে লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট মিনিংটা দেখবা ঠিক আছে কিনা। আর কি দেখবা? যে তোমার গ্রামারটা ঠিক আছে কিনা। যেমন দেখো আমি এখানে কুড কেন ব্যবহার করলাম? এখানে তো আমি কেন ব্যবহার করতে পারতাম? পারি নাই তার কারণ হচ্ছে এই পাশে কিন্তু পাস্ট টেন্সে আছে। ঠিক আছে? মিনিংটা মিল রাখার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। এরপর দেখো কি বলেছে? দ্য ক্রাউন ইজ এ সিম্বল। ক্রাউন মানে কি? মুকুট। এইটা একটা প্রতীক। কিসের? এ কিং মানে একজন রাজার এটা একটা প্রতীক। এরপর কি বলেছে? আনইজি লাইস দ্য হেড। অর্থাৎ আনইজি রয়ে যায় বা নিহিত থাকে দ্য হেড বা মাথার মধ্যে। কিসের মাথার মধ্যে? যেই মাথায় কি থাকে? এই মুকুটটা পরানো থাকে, তাই না? তাহলে যেই মাথায় মুকুটটা পরানো থাকে এটা বোঝার জন্য আমি কি লিখতে পারি? আমি এখানে লিখব দ্যাট। এখানে তো দ্য হেড বলতে সিঙ্গুলারকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে আমি যখন পরিধান করা বা পরার পরে এই ধরনের মিনিং বোঝাতে যাব তখন কিন্তু আমাকে এখানে ওয়্যার এর সাথে একটা অ্যাস ও যুক্ত করতে হবে। তো এখানে তো ক্রাউন এর কথা বলা হয়েছে। তাহলে নিশ্চয়ই ক্রাউনটাই পড়বে। তো সেইটার জন্য আমি কি করব? আমি এখানে দেখে, দেখে দ্য ক্রাউন লিখে রাখব। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এইভাবে সহজে বুঝে, বুঝে কিন্তু প্র্যাকটিস করা সম্ভব এবং সেই প্র্যাকটিস অনুযায়ী যদি তুমি চলো, মানে কোনগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করলা, যেগুলো একটু কম ভুল হলো সেগুলো একটু কম প্র্যাকটিস করলা। এইভাবে যদি তুমি করতে পারো আমার মনে হয় তুমি অচিরেই খুব ভালো একটা প্রিপারেশন গেইন করতে পারবে। কারণ অনেকেই আছো যারা এইভাবে বুঝে, বুঝে প্র্যাকটিস করো না বা চর্চা করো না। তারা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর ভালো একটা ফলাফল অর্জন করতে পারো না। কারণ তুমি হয়তো ভাবছো কালকে পড়বে, পরশু পড়বে, তারপরের দিন প্র্যাকটিস করবে। কিন্তু রে ভাই তোমার সামনে এমন পড়াশোনার একটা প্রেশার আসবে তুমি পরবর্তীতে আর সময় পাবে না। কাজেই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই মোটামুটি তোমার উচিত হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করা এবং সেগুলো সলভ করার মাধ্যমে তুমি এইটা বুঝতে পারবা যে বোর্ডের জন্য আসলে কোন, কোন রুলস গুলো বেশি ইম্পোর্টেন্ট। তো এইগুলা বুঝে পড়ে যদি তুমি প্রিপারেশন নাও এবং নিয়মিত প্র্যাকটিস করো আমার মনে হয় বোর্ডের পরীক্ষাতে যেয়ে ভালো একটা ফলাফল অর্জন করা তোমার জন্য মোটেও কঠিন কাজ হবে না। কারণ দেখো তোমাকে সম্পূর্ণ প্র্যাকটিস করে রেডি থাকতে হবে। প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে? খাতা কি সহজভাবে দেখা হবে নাকি কঠিনভাবে দেখা হবে? পাস কি বেশি করানো হবে নাকি কম করানো হবে? এগুলো তো কোনো কিছুই তোমার জানা নেই। তাহলে তোমার কি করতে হবে? সবথেকে বাজে সিচুয়েশন এর জন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যে প্রশ্ন হয়তো কঠিনই হবে। সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? কঠিন একটা প্রিপারেশন নেওয়া। যাতে প্রশ্ন কঠিন হলেও তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, আবার প্রশ্ন সহজ হলেও তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো।
তো আজকের মতো এ পর্যন্তই। সবাই পড়াশোনা করতে থাকো। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো।